প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের আনন্দ পাঠের রচনা আবুল মনসুর আহমেদ রচিত আদুভাই গল্পের তৃতীয় এবং শেষ ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমরা আদুভাই গল্পের প্রথম দুটি ক্লাসে যতখানি পাঠ করেছিলাম তাতে দেখেছিলাম যে আদুভাই সপ্তম শ্রেণীতে পড়ুয়া একজন ছাত্র। তো তিনি স্বাভাবিক ছাত্রের মতো ছিলেন না, অর্থাৎ তিনি একজন বেশি বয়সের মানুষ, একজন মধ্যবয়সী মানুষ, তবুও তিনি সপ্তম শ্রেণীতে পড়েন। এর পিছনে অনেক কারণ, যে আদুভাই সপ্তম শ্রেণী থেকে প্রমোশন পেয়ে অষ্টম শ্রেণীতে উঠতে ব্যর্থ হয়েছেন বহুবার। অর্থাৎ তিনি অনেক দিন ধরে, অনেক বছর ধরেই তিনি একই শ্রেণী অর্থাৎ সপ্তম শ্রেণীতে অধ্যয়ন করছেন। তিনি এতটা আগে থেকে বা এতটা পূর্ব থেকেই সপ্তম শ্রেণীতে পড়াশোনা করছেন যে তিনি কবে অন্য ক্লাসে ছিলেন এই ইতিহাসটি কারো জানা নেই। এমনকি ওই বিদ্যালয়ের যারা শিক্ষক তারাও এককালে আদু ভাইয়ের সহপাঠী ছিলেন। তো এই আদু ভাই ইচ্ছে করলে হয়তো প্রমোশন বাগিয়ে নিতে পারতেন, সেটা শিক্ষকদের বলে নাম্বার বাড়িয়ে নিতে পারতেন, নকল করে পাশ করতে পারতেন, বা বিভিন্ন অন্যায়ভাবে তিনি প্রমোশন পেতে পারতেন, যেটা বরাবর অন্যান্য ছাত্ররা পেয়ে যাচ্ছে। কিন্তু আদু ভাইয়ের মানসিকতা, তার চিন্তাভাবনাটা একটু ব্যতিক্রম। তিনি পুরোপুরি একজন সৎ মানুষ। তিনি চান না কখনোই যে অন্যায়ভাবে তিনি প্রমোশন পান। তো তিনি বিশ্বাস করেন একদিন তিনি ঠিকই যোগ্যতার নিরিখে এবং তার যোগ্যতা দিয়েই তিনি একদিন প্রমোশন পাবেন। তো এইরকম ধারণা পোষণ করেন আদু ভাই। এবং আদু ভাইয়ের আরও কয়েকটা গুণ দেখেছি আমরা, তিনি কখনোই মিথ্যে কথা বলেন না, খুব ভালো চরিত্রের মানুষ এবং বিদ্যালয়ে নিয়মিত যান। অর্থাৎ কোনো দিনই আদু ভাই বিদ্যালয় কামাই করেন না, সেটা যতটা প্রাকৃতিক বিপর্যয় হোক কিংবা তিনি শারীরিকভাবে অসুস্থই হন। তো এই দুইটা কারণে তিনি বিদ্যালয়ে বাৎসরিক যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় সেখানেও তিনি এই দুইটা বিষয়ে পুরস্কার পান। তো এই আদু ভাইয়ের সঙ্গে আমাদের গল্পকথক একই শ্রেণীতে ভর্তি হন এক সময়। তো আমাদের গল্পকথক ছিলেন ভালো ছাত্র, আর আদু ভাই যথারীতি ক্লাসের সবচেয়ে খারাপ ছাত্র, মেধার দিক থেকে বা পরীক্ষার খাতা মূল্যায়নের দিক থেকে। তো আদু ভাই বারবার ফেল করতে থাকেন এবং আমাদের গল্পকথক তিনি ক্লাস 7 প্রমোশন পেয়ে 8 প্রমোশন পেয়ে 9-এ ওঠেন এবং তিনি একসময় ম্যাট্রিক পরীক্ষার জন্য নির্বাচনী পরীক্ষা দেন। তো আদু ভাই দিব্যি ক্লাস 7-এ অধ্যয়ন করছেন। তো হঠাৎ একসময় আদু ভাইয়ের প্রমোশনের প্রয়োজন হয় এবং তিনি প্রমোশনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। তো এর কারণটা হচ্ছে যে আদু ভাইয়ের ছেলে, তার ছেলে ষষ্ঠ শ্রেণী থেকে প্রমোশন পেয়ে এবার সপ্তম শ্রেণীতে উঠেছেন। তো আদু ভাইয়ের তার তো কোনো আপত্তি নেই, বাবা ছেলে একই ক্লাসে পড়বে, তার কোনো সমস্যা নেই। কিন্তু এখানে বাদ সাথে তার স্ত্রী, অর্থাৎ আদু ভাইয়ের স্ত্রী এখানে বাধা দেয়, আদু ভাইকে শর্ত জুড়ে দেয়, হয় তাকে ক্লাস 7 থেকে 8-এ উঠতে হবে আর নতুবা পড়াশোনা বাদ দিতে হবে। কেননা আদু ভাইয়ের স্ত্রী চান না যে তার সন্তান এবং তার স্বামী একই শ্রেণীতে পড়াশোনা করুক। তো আদু ভাই যেহেতু পড়াশোনা বাদ দিয়ে থাকতে পারবেন না, সুতরাং তিনি চাচ্ছিলেন প্রমোশনটা যেন প্রমোশন তাকে দেওয়া হয়। তো পরীক্ষার খাতায় আদু ভাই লিখে ভালো নম্বর পাননি, যার কারণে প্রমোশন পাওয়া তার জন্য কঠিন হয়ে যায়। সে তখন তার সবচেয়ে ভালো পরিচিত যিনি আমাদের গল্পকথক, তার সাহায্য নেওয়ার চেষ্টা করেন। তাকে গিয়ে সব সমস্যা খুলে বলেন এবং আমাদের গল্পকথক যেহেতু আদু ভাইকে ভালোবাসেন এবং আদু ভাইয়ের একটা ভালো গুণ আছে, তিনি ভালো মানুষ, তো এই কারণে আমাদের গল্পকথক আদু ভাইকে পছন্দ করেন। তো আদু ভাই যখন এই ধরনের প্রস্তাব করে গল্পকথকের কাছে যে তাকে যেন সাহায্য করা হয় প্রমোশনের ব্যাপারে, তখন গল্পকথক তার কথা ফেলতে পারেন না। তখন তিনি বিভিন্ন শিক্ষকের কাছে যান, গিয়ে আদু ভাইয়ের জন্য সুপারিশ করতে থাকেন। তবে এখানে আমরা দেখতে পাই যে আদু ভাইয়ের পরীক্ষার খাতাগুলো মানসম্মত ছিল না, মানে গতানুগতিক চিন্তার দিক থেকে। আমরা যেমন ইতিহাস মুখস্থ করে পড়ে লিখে ফেলি বা ভূগোল মুখস্থ করে খাতায় লিখি বা বিভিন্ন যে বিষয়গুলো আমরা অনায়াসে মুখস্থ করি বা যা শিখি তাই খাতায় লিখি, কিন্তু আদু ভাইয়ের চিন্তাটা একটু ব্যতিক্রম ছিল। আদু ভাই পৃথিবী গোল এটা বিশ্বাস করেন না, তিনি এটাকে গাঁজাখুরির গল্প মনে করেন। ইতিহাসের যে রাজা রাজার কাহিনী এগুলো তিনি বিশ্বাস করেন না, তিনি মনে করেন যেগুলো কোনো ভিত্তি নাই। তো আদু ভাইয়ের একটা শুদ্ধ হোক বা ভুল হোক, তার একটা সৃজনশীল মেধা আছে, তিনি ভিন্নভাবে চিন্তা করেন। যেমন ফার্সি পরীক্ষায় তিনি কোনো ফার্সি লেখেননি, কেননা তিনি মনে করেন যে ফার্সি ভাষা শেখা একটা বোকামি এবং এই বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে বা এই বাংলা ভাষাভাষী অঞ্চলে ফার্সি কোনো প্রয়োজন নাই, যেহেতু ফার্সি কোনো আন্তর্জাতিক ভাষাও না বা আন্তর্জাতিক ভাষাও না। তো
তো এই কারণে ফার্সি পড়ার কোনো প্রয়োজন নেই, এটা বৃথা একটা চেষ্টা, এবং এই কারণে তিনি ফার্সি পছন্দই করেন না। তো এই সব বিষয়ে তিনি অন্যরকম চিন্তা করেন, গতানুগতিক চিন্তার বাইরের একজন মানুষ, যার কারণে তিনি পরীক্ষার খাতায় নম্বর পান না। তো আমাদের গল্পকথক যখন বিভিন্ন শিক্ষকের কাছে যান, তখন সব জায়গায় দেখেন যে একই একই বিষয়, কোনো পরীক্ষায় আদু ভাই ভালো দেননি, সব জায়গায় উল্টাপাল্টা লিখেছেন। তো যার কারণে তিনি চেষ্টা করে ব্যর্থ হন। তো তিনি এসে তখন আদু ভাইকে জানান যে আদু ভাই, আমি ব্যর্থ হয়েছি, সব শিক্ষককে বলেছি কিন্তু কোনো লাভ হয়নি। তো এমত অবস্থায় আমরা দেখেছি যে আমরা প্রথম দুটো ক্লাস এই অবস্থায় শেষ হয়েছিল, আমরা দেখব এর পরের অংশ থেকে। তো চলো আমরা শুরু করি নতুন পাঠ। সেদিন বড়দিনের ছুটি আরম্ভ, শুধু হাজিরা লিখেই স্কুল ছুটি দেওয়া হলো। আমি বাইরে এসে দেখলাম স্কুলের গেটের সামনে একটি পোস্টার উপর একটি উঁচু টুল চেপে তার উপর দাঁড়িয়ে আদু ভাই হাত পা নেড়ে বক্তৃতা করছেন। ছাত্ররা ভিড় করে তার বক্তৃতা শুনছে এবং মাঝে মাঝে করতালি দিচ্ছে। তো স্কুলের যেদিন বড়দিনের ছুটি আরম্ভ হবে, তো আমরা জানি বড়দিন একটা ধর্মীয় উৎসব। তো এই ধর্মীয় উৎসবের ছুটির আগের দিন, অর্থাৎ যেদিন ছুটি দেওয়া হবে, তো সেদিনে হাজিরায় লিখেই স্কুল ছুটি দেওয়া হয়েছে আর কি। তো এমন সময় দেখা যায় আদু ভাই গেটের সামনে, স্কুলের গেটের সামনে পোস্টার উপর। তো পোস্টার শব্দের অর্থ এখানে হচ্ছে তোমার দেয়ালের পাশে যেই দেওয়ালকে শক্ত করে ধরে রাখার জন্য দেয়ালের নিচে যেই উঁচু মাটি উঁচু করে রাখা হয় বা সিমেন্ট বা দিয়ে প্লাস্টার করা হয়, এই উঁচু জায়গাটাকে বলা হচ্ছে পোস্তা। তো এই একটা পোস্তা, উঁচু পোস্তার উপরে একটা টুল তিনি নিয়েছেন। টুল মানে জানি বসার একটা জিনিস আর কি, 4 পা বিশিষ্ট। তো এই টুলের উপর দাঁড়িয়ে তিনি বক্তব্য দিচ্ছেন। আদু ভাই স্কুলের গেটের সামনেই বক্তব্য দিচ্ছেন, এবং তার সামনে অনেকগুলো শ্রোতা, অনেকগুলো ছাত্র ভিড় করে আছে এবং মাঝে মাঝে তারা করতালি দিচ্ছে। আমি শ্রোতৃমণ্ডলীর ভিড়ের মধ্যে ঢুকে পড়লাম। তো যারা এই শ্রোতা শুনছিলেন আদু ভাইয়ের বক্তব্য, আদু ভাইয়ের ভাষণ, তো এই ভিড়ের মধ্যে অনেকগুলো অনেক ছাত্রছাত্রী ভিড় করেছিল, তাদের মধ্যে আমাদের গল্পকথক তিনিও ভিড়ের মধ্যে ঢুকে গেলেন আদু ভাইয়ের বক্তব্য শোনার জন্য, যে আদু ভাই কি বলে বা কি বলছেন এখানে। আদু ভাই বলছিলেন, হ্যাঁ, প্রমোশন আমি মুখ ফুটে কখনো চাইনি, কিন্তু সেই জন্যই কি আমাকে প্রমোশন না দেওয়া এদের উচিত হয়েছে? মুখ ফুটে না চেয়ে এতদিন আমি এদের আক্কেল পরীক্ষা করলাম। এদের মধ্যে দানাই বলে কোনো জিনিস আছে কিনা আমি তা যাচাই করলাম। দেখলাম বিবেচনা বলে কোনো জিনিস এদের মধ্যে নেই, এরা নির্মম, হৃদয়হীন। তো এখানে আদু ভাই তার শিক্ষকদের সম্পর্কে বলছেন, প্রতিষ্ঠানের যারা শিক্ষক তাদের সম্পর্কে বলছেন যে আমি তো এতদিন প্রমোশন কখনোই মুখ ফুটে চাইনি, তো মুখ ফুটে চাইনি বলি কি আমাকে তারা প্রমোশন দেবে না? তো তারপর তিনি বলছেন যে আমি এতদিন চুপচাপ ছিলাম, আমি দেখলাম যে এদের মধ্যে দানাই বলে কোনো জিনিস আছে কিনা। তো এই দানাই শব্দটি অনেকটা কম ব্যবহার হয়, অপ্রচলিত একটা শব্দ। দানাই মানে হচ্ছে বিবেচনা। এই শব্দ থেকে আমরা যেমন জানি দানাদার, দানাদার বলতে দানাযুক্ত মনে করি, সেটা ঠিক আছে। দানাদার শব্দের আর একটা অর্থ আছে, অভিধান দেখলে পাবে তোমরা, যে বিচক্ষণ বা বিবেচক। তো সে অর্থে দানাই মানে হচ্ছে বিবেচনা। তো আদু ভাই বলছেন যে এই শিক্ষকদের, তার প্রতিষ্ঠানের শিক্ষকদের বিবেচনা নেই। তাদের বিবেচনা থাকলে তারা আমাকে প্রমোশন দিত। এরা নির্মম, এরা হৃদয়হীন। একটা মানুষ যে চোখ বুজে এদের বিবেচনার উপর নিজের জীবন ছেড়ে দিয়ে বসে আছে, এদের প্রাণ বলে কোনো জিনিস থাকলে সে কথা কি এরা এতদিন বলে থাকতে পারতেন? তো আদু ভাই বলছেন যে একজন ছাত্র সারাটা জীবন, তার সারাটা জীবন তিনি ছেড়ে দেন শিক্ষকের হাতে। তো শিক্ষকের হাতে তার একটা ছাত্রের জীবনটা নির্ভর করছে। তো তারা তো এটা চুপচাপ এরকম চুপ থাকতে পারতেন না। আদু ভাইয়ের জীবনটা যে এই যে তিনি বছর পর বছর ধরে একই ক্লাসে আছে, তো এটা নিয়ে তারা চুপ থাকতে পারতেন না। তাই আদু ভাই অভিযোগ করছে যে এরা নির্দয়, এরা নির্মম এবং হৃদয়হীন। তো আদু ভাই এই কথাগুলো কেন বলছে, কোন আবেগ থেকে বলছে, সেটাও আমরা কিন্তু বুঝতে পারছি। সুতরাং আদু ভাই যে শিক্ষকদের বকা দিচ্ছেন বিষয়টা এমন না, আবার বকা যে দিচ্ছেন তার কারণটা অন্য, প্রেক্ষাপটটা যেহেতু ভিন্ন, সুতরাং সেটা আমরা আক্ষরিক অর্থে নেব না। আদু ভাইয়ের আবেগটাকে এখানে বোঝার চেষ্টা করব।
আদু ভাইয়ের চোখ ছলছল করে উঠল। তিনি বাম হাতের পিঠ দিয়ে চোখ মুছে আবার বলতে লাগলেন, আমি এদের কাছে কি আর বিশেষ চেয়েছিলাম? শুধুমাত্র একটি প্রমোশন। তা দিলে এদের কি এমন লোকসান হতো? মনে করবেন না, প্রমোশন না দেওয়ায় আমি রেগে আছি। রাগ আমি করিনি। আমি শুধু ভাবছি, যাদের বুদ্ধি বিবেচনার উপর হাজার হাজার ছেলের বাপ মা ছেলেদের জীবনের ভার ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকেন, তাদের আক্কেল কত কম, তাদের প্রাণের পরিসর কত অল্প। তো এখানে আদু ভাই বলছেন যে তিনি যে শিক্ষকদের বিরুদ্ধে যে কথাগুলো বলছেন তার প্রতিষ্ঠানের, তো এটা তিনি ব্যক্তিগত স্বার্থে বলছেন এমন না। অর্থাৎ তার মতে যে তিনি তাকে প্রমোশন দেয়নি এই রাগ থেকে বলছেন এমন না। তো তিনি বলছেন যে তাদের হাতে যেহেতু একটা মানুষের সারা জীবন নির্ভর করে, একজন বাবা মা তার সন্তানকে শিক্ষকের হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকেন, তো এই শিক্ষক যদি অবিবেচক হয়, তিনি যদি শিক্ষার্থীকে ঠিকমতো বুঝতে না পারেন, তো তাদের যদি প্রমোশন না দেন, তাদের যদি উন্নতি না দেখতে পান, বা তাদের বিষয়ে যদি নিষ্ক্রিয় থাকেন, তাহলে সেটা খুব দুঃখজনক বিষয়। তাই সে কথায় তিনি বলছেন যে এইসব শিক্ষকদের যারা ছাত্রকে নিয়ে বোঝেন না, বুঝতে পারে না, তো তাদের আক্কেলটা কত কম, এদের প্রাণটা কত ছোট, সে কথাই বলছেন এখানে। একটু দম নিয়ে আদু ভাই আরম্ভ করলেন, আমি বহুকাল এই স্কুলে পড়ছি, একদিন এক পয়সা মাইনে কম দেয়নি, বছর বছর নতুন নতুন পুস্তক ও খাতা কিনতে আপত্তি করিনি। ভাবুন, আমার কতগুলো টাকা গিয়েছে। আমি যদি প্রমোশনের এতই অযোগ্য ছিলাম, তবে এই দীর্ঘদিনের মধ্যে একজন শিক্ষকও আমায় কেন বললেন না, আদু মিয়া, তোমার প্রমোশনের কোনো চান্স নেই, তোমার মাইনেটা আমরা নেব না। মাইনে দেওয়ার সময় কেউ বারণ করলেন না, পুস্তক কেনবার সময় কেউ নিষেধ করলেন না, শুধু প্রমোশনের বেলাতেই তাদের যত নিয়ম কারণ এসে বাঁধলো। এইবার দেখো, আদু একটা যুক্তিসঙ্গত কথা বলছে যে আমি এতদিন ধরে এই বিদ্যালয়ে পড়াশোনা করছি, আমি অনেক টাকা পয়সা এখানে বিনিয়োগ করেছি, আমি বই কিনেছি, আমি স্কুলের মাইনে দিয়েছি প্রতি মাসে মাসে, তো তখন তো ঠিকই প্রতিষ্ঠান মাইনে নিয়েছে। তো যদি শিক্ষকরা জানতোই, তো তারা যদি জানেনি যে আদু মিয়ার প্রমোশন হবে না, সম্ভব না, তাহলে তারা তারা নিষেধ করতে পারতো যে তুমি অযথা টাকা পয়সা নষ্ট করো না, কিংবা স্কুলে মাইনে দেওয়ার দরকার নেই, তোমার স্কুলে বেতন দেওয়ার দরকার নেই, তুমি যেহেতু প্রমোশন পাবে না, সুতরাং এটা আমরা তোমার কাছ থেকে মাইনে নিতে পারি না। তো আদু ভাই বলছেন যে আমাকে বই কিনতে বলা হলো, বই কিনলাম, আমি মাইনে মাসে মাসে মাইনেটা দিয়ে দিলাম স্কুলের, তখন তোমার ঠিক মতো নিলে, তখন আপত্তি করলে না, আর যত আপত্তি প্রমোশনের বেলায়, এখানে এসে এত নিয়ম কেন তোমাদের? তো আদু ভাই এই ত্রুটিগুলো তুলে ধরছেন যে স্কুলের বা শিক্ষা ব্যবস্থার, বা ওই সময়ের ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাটার। আমি ক্লাস 7 পাশ করতে পারলাম না বলে ক্লাস 8এও পাশ করতে পারতাম না, এ কথা এদের কে বলেছে? অনেকে ম্যাট্রিক আয়েতে কোনো মতে পাশ করে বিএ এমএতে ফার্স্ট ক্লাস পেয়েছে, এমন দৃষ্টান্ত আমি অনেক দেখাতে পারি। তো এইবার আদু ভাই অন্য একটা যুক্তি দেখাচ্ছেন যে আমি ক্লাস 7-এ পাশ করতে পারিনি, ঠিক আছে, তো তাই বলে কি 8এও পাশ করতাম না, এটা কে নিশ্চয়তা দিল যে আমার প্রমোশনটা আটকে রাখা হলো? তো তারপর তিনি বলছেন যে অনেক উদাহরণ আছে যারা ম্যাট্রিক এবং আইএতে টেনে টুনে পাশ করেছে, কিন্তু বিএ এবং এমএতে গিয়ে ফার্স্ট ক্লাস পেয়েছে। তো এরকম তো অনেক উদাহরণ আছে। তো আদু ভাই সেটা বলছিল, আমিও তো ক্লাস 7-এ যদি আমাকে উত্তীর্ণ করে দেওয়া হতো, তাহলে তো আমি এইটে গিয়ে পাশ করতে পারতাম। এরপর কি বলছে দেখো, যে কোন কুগ্রহের ফেরেই আমি ক্লাস 7-এ আটকে পড়েছি। এবার আদু ভাই বলছেন সে ক্লাস 7-এ আটকা পড়েছে দুর্ভাগ্যবশত। কুগ্রহের ফেরেই বা দুর্ভাগ্যবশত, কুগ্রহের ফেরে মানে এখানে বাগধারাটা অর্থ হচ্ছে তোমার দুর্ভাগ্যবশত। আর যদি শাব্দিক অর্থ আমরা ধরি, তাহলে যারা তোমার জ্যোতিষী শাস্ত্রে বিশ্বাস করেন, যারা রাশিফলে বিশ্বাস করেন, তারা জানে তাদের তারা হচ্ছে তোমার গ্রহের সঙ্গে তাদের রাশির একটা সম্পর্ক খোঁজেন, যে তারা এরা মনে করেন যে তোমার গ্রহ হচ্ছে মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে। তো এই আদু ভাই এখানে বাগধারা অর্থ বোঝাচ্ছে যে তার ভাগ্যটা খারাপ, বা কোনো একটা কারণে, কোনো একটা কারণবশত তিনি এখানে আটকে গেছেন দুর্ভাগ্যের কারণে। একবার কোনো মতে এই ক্লাসটা ডিঙ্গুতে পারলেই আমি ভালো করতে পারতাম, এটা বোঝা মাস্টার বাবুদের উচিত ছিল। এইবার আদু ভাই বলছেন আমাকে যদি ক্লাস 7টা পার করিয়ে দেওয়া হতো,
যদি 7টা পার করে দেওয়া হতো তাহলে আমি পরবর্তীতে ভালো করতাম। এইটা টিচারদের মাথায় রাখা উচিত ছিল। তো দাদু ভাইয়ের বিশ্বাস আর কি, সে হয়তো কোনো দুর্ভাগ্যবশত ভাবেই তিনি ক্লাস 7-এ বারবার থেকে যাচ্ছেন। যদি একবার এখান থেকে তাকে উত্তীর্ণ করে দেওয়া হয় তাহলে অন্য ক্লাসে সে আর ফেল করবে না। আমাকে একবার ক্লাস 8-এ প্রমোশন দিয়ে আমার লাইফের একটা চান্স এরা দিলেন না। তা আমাকে একবার কেন উত্তীর্ণ করে দেওয়া হলো না? এত বছর ধরে রাখা হলো ক্লাস 7-এ। আমাকে একটা বার যদি পাশ করে দেওয়া হতো তাহলে তো আমাকে একটা সুযোগ দেওয়া হতো, আমি তো প্রমাণ করতে পারতাম যে 8, 9, 10 আমি সব পাস করতে পারি। আমার 7-এ আমার কপালটা খারাপ বা সেখানে একটা অলৌকিক কোনো কারণ আছে যার কারণে আমি ওখান থেকে পার হতে পারছি না। তো তাই বলছেন যে এত বছর ধরে শিক্ষকরা আমাকে একটা চান্স তো দিতে পারতেন। আদু ভাইয়ের কণ্ঠ রোধ হয়ে এলো। কণ্ঠ রোধ হয়ে আসা মানে কণ্ঠটা তোমার হচ্ছে স্তম্ভিত হয়ে যাওয়া, অর্থাৎ কণ্ঠ বন্ধ হওয়া, আবেগে বা কষ্টে বা দুঃখে কণ্ঠ বন্ধ হয়ে যাওয়া। তিনি খানিক থেমে ধুতির খুঁটে নাক চোখ মুছে নিলেন। দেখলাম শ্রোতৃগণের অনেকের গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। এই যে আদু ভাই বক্তব্য দিচ্ছেন, তার কষ্টের কথাগুলো শুনে, তার বিষয়গুলো শুনে অনেক শ্রোতার চোখ দিয়ে পানি পড়ছে, অর্থাৎ সবাই তার কষ্টে কষ্ট পেয়েছে। গলা পরিষ্কার করে আদু ভাই আবার শুরু করলেন। আমি কখনো এত সব কথা বলিনি, আজও বলতাম না। বললাম শুধু এই জন্য যে আমার বড় ছেলে এবার ক্লাস 7-এ প্রমোশন পেয়েছে। সেও এই স্কুলেই পড়তো। এই স্কুলের শিক্ষকদের বিবেচনায় আমার আস্থা নেই বলেই আমি গতবারই আমার ছেলেকে অন্য স্কুলে ট্রান্সফার করে দিয়েছিলাম। যথাসময়ে এই সতর্কতা অবলম্বন না করে আজ আমাকে কি অপমানের মুখে পড়তে হতো তা আপনারাই বিচার করুন। তো আদু ভাই বলছেন যে এই যে এত কথা তিনি বলছেন এর কারণটা হলো যে তার বড় ছেলে এবার ক্লাস 7-এ উঠেছে। তো যার কারণে তিনি প্রমোশন চাচ্ছিলেন, যে তিনি যেন প্রমোশন তাকে দেওয়া হয়, কারণ তার স্ত্রী বলেছিল যে তাকে এইটে উঠতে হবে অথবা পড়াশোনা ছেড়ে দিতে হবে। তো এখানে আরেকটা বিষয় যে দেখো, আদু ভাই বলছে যে তিনি এই সতর্কতা অবলম্বন করেছিলেন যথাসময়ে, অর্থাৎ আদু ভাই বুঝতে পেরেছিলেন যে তার শিক্ষকেরা, তার প্রতিষ্ঠানের শিক্ষকেরা কখনোই তাকে প্রমোশন দিবে না। তো এই কারণে তিনি তার ছেলেকে গত বছর অর্থাৎ ক্লাস 6-এ থাকা অবস্থায় তিনি অন্য স্কুলে ভর্তি করে দিয়েছিলেন, যাতে বাবা ছেলে একই প্রতিষ্ঠানে একই শ্রেণীতে পড়তে না হয়। তো তাই সে বলছে যে যথাসময় তো আমি এই সতর্কতা নিয়েছিলাম, না হলে আজকে কি কি একটা হোমান হতে হতো তাকে, একই ক্লাসে বসে একই ক্লাসরুমে বসে তাকে ক্লাস করতে হতো ছেলের সঙ্গে। তো তাই বলছেন যে এই সতর্কতা যদি অবলম্বন না করতাম, ছেলেকে যদি অন্য স্কুলে না পাঠাতাম, তাহলে আজকে আমাকে চরম অপমানিত হতে হতো। তো সেটাই বলছেন যে এই শিক্ষকদের বিবেচনাটা কোথায়, তাহলে তো বিবেচনা বলে কিছু নেই। আদু ভাইয়ের শরীর কাঁটা দিয়ে উঠল। তিনি গলায় দৃঢ়তা এনে আবার বলতে শুরু করলেন, কিন্তু আমি সত্যকে জয়যুক্ত করবই। আমি একদিন ক্লাস 8-এ, এই সময় স্কুলের দারোয়ান এসে সভা ভেঙে দিল। আমি আদু ভাইয়ের দৃষ্টি এড়িয়ে চুপে চুপে সরে পড়লাম। তো আদু ভাই তিনি বক্তব্যের এক পর্যায়ে তিনি গলা কঠিন করলেন এবং বললেন যে আমি সত্যকে একদিন জয়যুক্ত করবই এবং আমি একদিন ক্লাস 8-এ প্রমোশন পাবো। তো এই যে এই কথা তিনি বলতে শেষ করার আগেই তো স্কুলের দারোয়ান এসে সভাটি ভেঙে দেয় এবং যে যার মতো করে চলে যেতে থাকে সভাস্থল ছেড়ে। এবং আমাদের গল্পকথক যিনি চুপে চুপে আদু ভাইয়ের বক্তব্য শুনছিলেন, তিনিও কৌশল এখান থেকে চলে যান যাতে আদু ভাই না দেখতে পায় যে গল্পকথক এখানে ছিলেন সবার মধ্যে। তারপর যেমন হয়ে থাকে, সংসার সাগরের প্রবল স্রোতে কে কোথায় ভেসে গেলাম কেউ জানলাম না। তো এরপরে অনেক বছর পরের কথা বলছে, তারপর বলছে যে এই ঘটনা ঘটার পরে যেহেতু লেখক তিনি ম্যাট্রিক পরীক্ষা দিবেন, তিনি পরীক্ষা দিয়ে পাশ করে কলেজে চলে গেছেন, অর্থাৎ তাদের মধ্যে অনেক দূরত্ব হয়েছে। তারপর আর আমাদের গল্পকথক খোঁজ পাননি বা খোঁজ নেওয়ার সুযোগও হয়নি, দূরত্বটা বেড়ে যায়। এবং তাই বলছেন যে সংসার সাগরের প্রয়োজনে কে কোথায় ভেসে চলে গেলাম আর কেউ জানলাম না। আমি সেবার বিএ পরীক্ষা দেব, খুব মন দিয়ে পড়ছিলাম। হঠাৎ লাল লেফাফার এক পত্র পেলাম। কারো বিয়ের নিমন্ত্রণ পত্র হবে মনে করে খুললাম। ঝরঝরে তকতকে সোনালি হরফে ছাপা পত্র। তো আমাদের গল্পকথক বলছেন তিনি তো স্কুল ছেড়ে চলে আসছেন অনেক বছর পরের কথা।
তিনি আইএ পাশ করেছেন, বিএ পড়াশোনা শেষ করেছেন, এখন বিএ পরীক্ষা দেবেন। এইরকম একটা সময়ের কাহিনী এখন গল্পকথকের। খুব মন দিয়ে তিনি পড়ছিলেন, হঠাৎ লাল লেফাফা, তো লেফাফা শব্দের অর্থ হচ্ছে খাম, অর্থাৎ চিঠির যে খাম সেটি। আর লাল লেফাফা মানে বুঝতে পারছো, লাল রঙের বা লাল বর্ণের খাম। তো লাল খামে একটা চিঠি আসে আমাদের গল্পকথকের কাছে। তো তিনি যেহেতু লাল খাম এসেছে, মনে করেছিলেন যে কারো বিয়ের নিমন্ত্রণ পত্র হবে হয়তো, এটা মনে করে তিনি খুললেন এবং ভিতরে দেখেন যে যে লেখাগুলো আছে চিঠি ছাপার অক্ষরে, এই লেখাগুলো সোনালী হরফে লেখা, ছাপা কিন্তু সোনালী হরফে লেখা। পত্র লেখক আদু ভাই। এইবার গল্পকথক নিচে দেখেন যে নাম লেখা আছে, পত্র লেখক এটা লিখেছেন আদু ভাই, চিঠিটা আদু ভাই লিখেছে। তিনি লিখেছেন তিনি সেবার ক্লাস 7 থেকে ক্লাস 8-এ প্রমোশন পেয়েছেন বলে বন্ধু বান্ধবদের জন্য কিছু ডাল ভাতের ব্যবস্থা করেছেন। অর্থাৎ চিঠির যে ভাষা ছিল সেটা মোটামুটি এইরকম, যে বিষয়বস্তুটা এরকম চিঠি যে আদু ভাই ক্লাস 7 থেকে 8-এ পাশ করেছেন, তো এই কারণে 8-এ প্রমোশন পেয়েছেন, এই কারণে তিনি তার বন্ধু বান্ধব যারা আছেন পরিচিত জন তাদের জন্য তিনি খাবারের ব্যবস্থা করেছেন, ডাল ভাতের ব্যবস্থা করেছেন। দেখলাম তারিখ অনেক আগেই চলে গিয়েছে, অর্থাৎ যে তারিখে নিমন্ত্রণ করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, সেই তারিখটা অনেক আগেই চলে গেছে। বাড়ি ঘুরে এসেছে বলে পত্র দেরিতে পেয়েছি। তো চিঠিটা অনেক ঘুরে, অনেক জায়গা ঘুরে বা এসেছে বলে চিঠিটা পৌঁছাতে অনেক দেরি হয়েছে। যে যখন চিঠি লেখা বা যখন নিমন্ত্রণ ছিল তার অনেক পরে তিনি চিঠিটা পেয়েছেন হাতে। ছাপা চিঠির সঙ্গে হাতের লেখা একটি পত্র। আদু ভাইয়ের পুত্র লিখেছে, বাবার খুব অসুখ, আপনাকে দেখবেন তার শেষ স্বাদ। তো যে ছাপার যে লেখাটা ছিল, ছাপা চিঠি বা নিমন্ত্রণ পত্র, তো এটার সঙ্গে হাতে লেখা আর একটা চিঠি ছিল, যে চিঠিটা লিখেছেন আদু ভাইয়ের ছেলে। তো সে লিখেছে যে বাবার খুব অসুখ, বাবা আপনাকে দেখবেন, এটা তার শেষ স্বাদ। স্বাদ মানে হচ্ছে ইচ্ছা। তো তার বাবার শেষ ইচ্ছা বা আদু ভাইয়ের শেষ ইচ্ছা হচ্ছে গল্পকথকের সঙ্গে দেখা করবেন। পড়াশোনা ফেলে ছুটে গেলাম আদু ভাইকে দেখতে। এই 4 বছর তার কোনো খবর নেয়নি বলে লজ্জা অনুতাপে ছোট হয়ে যাচ্ছিলাম। তো গল্পকথক আদু ভাইয়ের কথা মনে পড়লো অনেকদিন পর, দীর্ঘ 4 বছর তিনি খোঁজ খবর পাননি স্কুল থেকে আসার পর থেকে। তো তিনি 4 বছরের কোনো খোঁজও নেননি, এই কারণে তিনি খুব লজ্জিত হন এবং অনুতপ্ত হন। এবং তিনি সব যেহেতু বিএ পরীক্ষার্থী ছিলেন, তো পরীক্ষার পড়াশোনা ফেলে তিনি আদু ভাইকে দেখতে চলে যান, যেহেতু আদু ভাইয়ের প্রতি তার একটা ভালোবাসা আগে থেকেই ছিল। তো তিনি দেখা করতে যান। ছেলে কেঁদে বলল, বাবা মারা গিয়েছেন। এবার যখন গল্পকথক দেখা করতে যান আদু ভাইয়ের সঙ্গে, তখন আদু ভাইয়ের ছেলে জানান যে তার বাবা মারা গেছে, অর্থাৎ আদু ভাই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। প্রমোশনের জন্য তিনি এবার দিনরাত এমন পড়াশোনা শুরু করেছিলেন যে শয্যা নিলেন। অর্থাৎ আদু ভাইয়ের ছেলে আমাদের গল্পকথককে জানাচ্ছেন আদু ভাইয়ের কথা, জীবনের শেষ দিনগুলোর কথা, যে প্রমোশনের জন্য আদু ভাই প্রমোশনের জন্য সারাদিন রাত এত পড়াশোনা শুরু করেছিলেন যে তিনি অসুস্থ হয়ে গেলেন এবং তিনি বিছানায় পড়ে গেলেন। তবু পড়া ছাড়লেন না। আমরা সবাই তার জীবন সম্বন্ধে ভয় পেলাম। পাড়া শুদ্ধ লোক গিয়ে হেডমাস্টারকে ধরায় তিনি স্বয়ং এসে বাবাকে প্রমোশনে আশ্বাস দিলেন। আদু ভাই এত বেশি পড়াশোনা শুরু করেছিলেন যে তিনি অসুস্থ হয়ে যান, বিছানায় পড়েন, তারপরও পড়াশোনা করতে থাকেন। তখন সবাই ভয় পেয়ে যায়, আদু ভাইয়ের ছেলে, আদু ভাইয়ের স্ত্রী বা পাড়া প্রতিবেশী সবাই ভয় পেয়ে যায় এবং তারা বুঝতে পারেন যে আদু ভাই এরকম করতে থাকলে তিনি মারা যাবেন। তো তারা গিয়ে হেডমাস্টারকে বলেন এবং হেডমাস্টার এসে তাকে প্রমোশনের আশ্বাস দিয়ে দেন। বাবা অসুখ নিয়েই পালকি চড়ে স্কুলে গিয়ে শুয়ে শুয়ে পরীক্ষা দিলেন। তো আদু ভাই অসুস্থ অবস্থায় তিনি পালকি নিয়ে স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে আসেন। আগের কথা মতো তাকে প্রমোশন দেওয়া হলো। তো আগের কথা মতো প্রমোশন দেওয়া হলো বলতে ওই যে প্রধান শিক্ষক তাকে আশ্বাস দিয়ে গিয়েছিলেন এবং সেই আশ্বাসের কারণে তার পরীক্ষার ফলাফল বের হওয়ার আগেই তাকে প্রমোশন দেওয়া হলো। তিনি তার প্রমোশন উৎসব উদযাপন করবার জন্য আমাকে হুকুম দিলেন। কাকে কাকে নিমন্ত্রণ করতে হবে তার লিস্টও তিনি নিজ হাতে করে দিলেন। এবার এই প্রমোশনটা উদযাপন করার জন্য আদু ভাই হুকুম দিলেন তার ছেলেকে এটা যেন অনুষ্ঠান করা হয় এবং কাকে কাকে এই অনুষ্ঠানে রাখা হবে তার একটা লিস্ট তিনি করে দিয়েছেন। কিন্তু সেই উৎসবে যারা যোগ দিতে এলেন তারা সবাই তার জানাজা পড়ে বাড়ি ফিরলেন। আদু ভাই ঠিকই প্রমোশন পেলেন, কিন্তু আদু ভাইয়ের এই প্রমোশনের উৎসবে যারা আসলেন এসে দেখেন
যে আদু ভাই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, অর্থাৎ আদু ভাই মারা গিয়েছেন। দাওয়াত খেতে এসে তারা আদু ভাইয়ের মৃত্যু দেখেন আর কি, এবং তারা সবাই আদু ভাইয়ের জানাজা করে বাড়ি ফিরেন। আমি চোখের পানি মুছে কবরের কাছে যেতে চাইলাম। এবার গল্পকথক আদু ভাইয়ের ছেলের কাছ থেকে যখন এই ইতিহাসটা শুনলো, শোনার পরে তিনি ছেলেকে বললেন যে ঠিক আছে, আমি আদু ভাইয়ের কবরটা দেখব। ছেলে আমাকে গোরস্থানে নিয়ে গেল। দেখলাম আদু ভাইয়ের কবরে খোদাই করা মার্বেল পাথরের টেবলেটে লেখা রয়েছে, হেয়ার স্লিভস আদমিয়া হু ওয়াজ প্রমোটেড ফ্রম ক্লাস 7 টু ক্লাস 8। তো যখন ছেলে আমাদের গল্পকথকে আদু ভাইয়ের কবরে নিয়ে যান, এবং কবরে যাওয়ার পর তিনি দেখতে পান যে সেখানে একটা মার্বেল পাথরের প্লেট বা ট্যাবলেট, যেখানে বলছে এখানে হচ্ছে তোমার খোদাই করা, খোদাই করা, খোদাই করে কিছু লেখা রয়েছে। তো খোদাই করার শব্দের অর্থ হচ্ছে তোমার কোনো কিছু দাগ কেটে লেখা, অর্থাৎ বাইরে কলম দিয়ে লেখা না বা অন্য কোনো কিছু দিয়ে লেখা না, এটা একটা জিনিসের উপর দাগ কেটে কেটে লেখা, সেটা কাঠের উপর হতে পারে, পাথরের উপর হতে পারে, বা দাগ কেটে লেখা আর কি। তো এই যে পাথরের উপর, মার্বেল পাথরের উপর খোদাই করা আছে কিছু লেখা, লেখাটা কি, যে হেয়ার স্লিভস আদমিয়া, আদমিয়া এখানে ঘুমিয়ে আছে, হু ওয়াজ প্রমোটেড ফ্রম ক্লাস 7 টু ক্লাস 8, যিনি ক্লাস 7 থেকে ক্লাস 8-এ প্রমোশন পেয়েছিলেন। অর্থাৎ আদু ভাইয়ের যে প্রমোশনের কীর্তি, সেই কথাটা তার কবরে খোদাই করে লেখা হয়েছে। ছেলে বলল বাবার শেষ ইচ্ছা মতোই ও ব্যবস্থা করা হয়েছে, এবং আদু ভাইয়ের মারা যাওয়ার আগে তিনি তার শেষ ইচ্ছা জানিয়ে গিয়েছিলেন তার কবরে যেন এই কথাটা লিখে রাখা হয়, সে যে ক্লাস 7 থেকে 8-এ প্রমোশন পেয়েছে। তো এই ছিল আমাদের আদু ভাই গল্প, এতটুকুই। এবং আমরা এই গল্পে যা দেখলাম সেটা হচ্ছে আদু ভাইয়ের একটা চরিত্র। আদু ভাই তার সততার দিকটা আমরা দেখেছি, প্লাস পাশাপাশি তার শিক্ষকদের যে অবিবেচনা সেটাও আমরা দেখতে পেয়েছি। দুটা বিষয় নিয়ে আমাদের এই গল্পটি। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের পাঠ থেকে কিছু প্রশ্নোত্তর অনুশীলন করি। 1 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে এরা নির্মম, এরা হৃদয়হীন, মন্তব্যটি প্রেক্ষাপট লেখো। তো আমরা বুঝতে পারছি এটা বলা হয়েছে, আদু ভাই বলেছেন তার শিক্ষকদের সম্পর্কে। যেহেতু তার শিক্ষকরা তাকে, আদু ভাইকে প্রমোশন দেয়নি, বছরের পর বছর আটকে রেখেছে একই ক্লাসে, এই জিনিসটা বোঝাইতে গিয়ে আদু ভাই এই মন্তব্যটি করেছে, এরা নির্মম, এরা হৃদয়হীন। যথাসময়ে আদু ভাই কি সতর্কতা অবলম্বন করেছিলেন? তো এটি হচ্ছে আদু ভাইয়ের ছেলের সম্পর্কে বলা। আদু ভাই বুঝতে পেরেছিলেন তার শিক্ষকরা তাকে প্রমোশন দেবে না, তাদের বিবেচনার শক্তি নেই। তো এই কারণে তিনি তার সন্তানকে ক্লাস 6-এ থাকা অবস্থায়, ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় তিনি তার বিদ্যালয় থেকে পরিবর্তন করে তিনি অন্য বিদ্যালয়ে দিয়েছিলেন, যাতে ক্লাস 7-এ মুখোমুখি না হতে হয় একই ক্লাসে। আদু ভাইয়ের সভা ভেঙে দেয় কে? আদু ভাইয়ের সভা ভেঙে দেয় দারোয়ান। লেফাফা শব্দের অর্থ কি? আমরা দেখেছি লেফাফা শব্দের অর্থ হচ্ছে খাম, চিঠির খাম। গল্পকথক লাল লেফাফার চিঠি পাওয়ার সময় কিসে পড়তেন? বিএ পড়তেন, বিএ পরীক্ষার্থী ছিলেন। আদু ভাই গল্পকথককে চিঠি লিখেছেন কেন? বলো দেখি। আদু ভাই গল্পকথককে চিঠি লিখেছেন তাকে মৃত্যুর আগে তিনি তার শেষ ইচ্ছা তাকে দেখবেন এবং তার প্রমোশনের নিমন্ত্রণ করার জন্য। তিনি যে ক্লাস 7 থেকে 8-এ প্রমোশন পেয়েছেন, এটা অনুষ্ঠানে যোগদান করার জন্য। আদু ভাইয়ের চিঠি কি হরফে লেখা ছিল? আদু ভাইয়ের চিঠি লেখা ছিল সোনালী হরফে। কত সময় ধরে গল্পকথক আদু ভাইয়ের খোঁজ নিতে পারেননি? আমরা দেখেছি 4 বছর। 4 বছর গল্পকথক আদু ভাইয়ের কোনো খোঁজ নিতে পারেননি। আদু ভাইয়ের সমাধিতে কি লেখা ছিল? বলো দেখি, আদু ভাইয়ের সমাধিতে কি লেখা ছিল? হ্যাঁ, সেখানে মার্বেলের উপরে খোদাই করে লেখা ছিল যে হেয়ার স্লিভস আদমিয়া হু ওয়াজ প্রমোটেড ফ্রম ক্লাস 7 টু ক্লাস 8। খোদাই করা শব্দের অর্থ কি? দাগ কাটা, দাগ কেটে লেখা বা দাগ কাটা। আদু ভাইয়ের সমাধির লেখাগুলো কিসের উপর খোদাই করা? আমরা দেখেছি সেটা মার্বেল পাথরের উপর খোদাই করা। তো এভাবে আমরা প্রশ্নোত্তরগুলো আরও যেগুলো দেখানো আছে, বিভিন্ন দেখবে আন্ডারলাইন করা আছে এবং বিভিন্ন রঙে রং করা আছে, এগুলো ভালো করে গুরুত্ব দিবে, এখান থেকে প্রশ্ন বেশিরভাগ হতে পারে। আর আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আদু ভাই গল্পের সৃজনশীল নিয়ে আলোচনা করব।
তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজ এ পর্যন্তই।